আশা করি ভালো আছেন। সবার জন্য আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আমি গতকাল মানুষ আর অমানুষ নিয়ে যে আলাপটা করেছিলাম, সে আলাপটা বিদ্যুৎ চলে যাওয়াতে সমস্যা হয়। আজ সেই আলাপের বাকি অংশ অর্থাৎ দ্বিতীয় পর্ব শুরু করছে। আমার মানুষ অমানুষ এই বিষয়টি আলাপের সিদ্ধান্ত নেওয়ার সময় বিশেষ কিছু লোক আমাকে বলেছিল মানুষ আর অমানুষ বিষয়টি নিয়ে যেন আলাপ না করি। তো আমি বিষয়টা ভেবেছিলাম আলাপ না করার জন্য, কিন্তু আমি স্থির থাকতে পারিনি। দুনিয়ার বিভিন্ন অমানবিক কার্যকলাপ দেখে তাই আমি সর্বশেষ এর উপরে নাতিদীর্ঘ আলাপের সিদ্ধান্ত নিয়েছি। আজকে তার দ্বিতীয় পর্ব আলাপে যাচ্ছে। আলাপের বিষয় থাকবে ওই ছোট ছোট উদাহরণের ভিতর থেকে, এবং তার ভিতর থেকে বিষয়টা সবাইকে বুঝে নেওয়ার অনুরোধ করছি। শুরু করছি ওই জুন জুলাইয়ের আন্দোলন। এটা ছিল মেধাবী ছাত্রদের কোঠা আন্দোলন। যারা নিজেদেরকে মেধাবী ছাত্র ছাত্রী বলে দাবি করে, তাদের সেই কোঠা আন্দোলনে শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ালো দেশবাসী জানে, দুনিয়াও জানে। কোঠা আন্দোলনে এক পর্যায়ে যেয়ে সরকারকে বিদায় নিতে হলো, এবং এর নাম দেওয়া হলো জুলাই বিপ্লব বা ছাত্রদের বিপ্লব, মেধাবীদের বিপ্লব। বিপ্লবে আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, গণভবনের লুটপাট, গণভবনের রাজাহাঁস চুরি, গণভবনের চেয়ার টেবিল ফার্নিচার, জানলার কপাট, কার্পেট এসব লুট করে নিয়ে যাচ্ছে, এবং আমি ওগুলা সচক্ষে দেখেছি, আপনারাও দেখেছেন মিডিয়ার মাধ্যমে। যে সমস্ত লোকেরা ওখানে অংশ নিয়েছে তারা প্রায়ই শিক্ষিত লোক মনে হচ্ছে। তাদের কাপড় চোপড় এবং বেশভূষা, শরীর চেহারা দেখে মনে হয় তারা কেউ মূর্খ নয়। ভ্যান ভরে, ট্রাক ভাড়া করে গণভবনের বিভিন্ন আসবাবপত্র, যা সরকারি মালামাল ইত্যাদি লুট করে নিয়ে গেল। এটাকে তারা বিপ্লব বলল, এবং কথা ছিল ওখানে হাসিনাকে মেরে ফেলবে, কিন্তু হাসিনাকে মারতে সক্ষম হলো না। কিন্তু গণভবনের সামনে দাঁড়িয়ে কিছু লোক, তারা কেউ মূর্খ নয়, স্কুল কলেজের ছাত্র মনে হলো। হাসিনার পেটিকোট, হাসিনার ব্লাউজ, হাসিনার কাপড় চোপড় ঝুলিয়ে ঝুলিয়ে পাবলিকের ভিতরে দেখাতে থাকলো, দেখেন দেখেন স্বৈরাচারীর শাড়ি, ব্লাউজ, পেটিকোট দেখেন। এবং এ করে উল্লাসে মাতাম। এবং তারা কেউ ওখানে ভ্যান চালক, ক্ষেত মজুর, কৃষক বা সর্বহারা উৎপাদক শ্রেণী এমন কেউ নয়। সবাই শিক্ষিত, মূর্খ লোক সেখানে ছিল না। হাসিনা 17 বছর দেশ পরিচালনা করছে, ত্রুটি বিচ্যুতিও ছিল ভুরি ভুরি। তার আবার অবদান কি আছে এটাকে আর অজানা নয়। জানুয়ারির 1 তারিখে স্কুলের বই পুস্তক
এই যে পুস্তক উৎসব, গ্রামে গ্রামে কমিউনিটি হসপিটাল, উন্নত রাস্তাঘাট এবং বাংলাদেশের সব জায়গায় ব্রিজ, এবং একদিনেই 100টি ব্রিজ উদ্বোধন করে অত্যাধুনিক 500 মতো মডেল মসজিদ সহ, এটা বলতে গেলে আমার রাত শেষ হয়ে যাবে, বলবো না। আপনারা উন্নয়নটা দেখেছেন, আর বিশেষ করে আমি সমগ্র বাংলাদেশ ঘোরাঘুরি করি, উন্নয়নটা আমার চোখে একটু বেশি পড়েছে। আসেন, বিশ্বাসঘাতকতা, মোশতাক সাহেবের বিশ্বাসঘাতকতা, মোশতাক গ্যাং, এবং সাথে ছিল পাকিস্তানি ফ্রদ সেনাবাহিনীর লোকেরা, এবং তাকে মোশতাকের বিশ্বাসঘাতকতার পরে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, সাথে তার বাসার সকল সদস্য, এমনকি তার আয়াও সেখানে রক্ষা পায় নাই। শ্রমিক কৃষক মেহনতিরা মূর্খ, তাই আমরা সবাই জেনে আসছি শ্রমিক কৃষকরা মূর্খ, লেখাপড়া জানে না, স্কুল কলেজে যায়নি। কিন্তু পূর্বে যে আলাপগুলো করলাম তারা তো কেউ মূর্খ না, কিন্তু এই যে কাজগুলা, এগুলো কি মানুষের দ্বারা সম্ভব? কোনো মানুষের পক্ষে সম্ভব? এটা বিচার করবেন। আজকে যে সমস্ত আবিষ্কার উদ্বোধন পৃথিবীতে, প্রযুক্তির টেকনোলজি বলতে যা কিছু দুনিয়ার যে যান্ত্রিক প্রবর্তন, শিল্প বিপ্লব, যে কম্পিউটার, তারপরে মোবাইল, যাহা কিছু দেখেন, যাহা কিছু আবিষ্কার, এগুলো কিন্তু শ্রমিক শ্রেণীর হাতে। এগুলো অশ্রমিক, কোনো ওই সেনাবাহিনীর লোক, কোনো মন্ত্রী এমপি এদের হাতে না। এ সমস্ত আবিষ্কার এক ধরনের শ্রমিক, উন্নত শ্রমিক। এখন আজকের যুগে যে সমস্ত আমরা আবিষ্কার দেখি, এই আবিষ্কারের হঠাৎ করে এই আবিষ্কারগুলো হয় নাই। এই আবিষ্কারের পেছনে লক্ষ লক্ষ বছর পূর্বে যারা চিন্তা করেছে যে বায়ুর ভিতরে যে বায়ুর ইথারিং, বায়ুর তরঙ্গ, এটা আবিষ্কার করে প্রথম চিন্তা করে সে চীনাবাদাম বিক্রি করতো, ট্রেনে বসে চীনাবাদাম বিক্রি করতো, পাশের সিটে সে বসে তার কানের কাছ থেকে যখন বাতাসটা যেত তখন পো পো শব্দ হতো। ওই চীনাবাদাম বিক্রেতার ছেলে এই বাতাসে কেন পো পো করে, সেখান থেকে বাতাসের ইথারিংটা তার মাথায় আসে। এভাবে দুনিয়ার যা সভ্যতা, যা আবিষ্কার দেখেন, এর গোড়াপত্তন অনেক লক্ষ বছর পূর্বে। যেমন আপনার উড়োজাহাজের ভাবনাটা টমাস আলভা এডিসন। এভাবে সমস্ত ঔষধ, সমস্ত কলকারখানার যে আবিষ্কার, এটা কিন্তু এই হঠাৎ হয় নাই। বা এসব যখন আবিষ্কার হয়েছে তখন পৃথিবীতে কোনো স্কুল কলেজ ছিল না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, মস্কো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সে যুগের মানুষ, তো সে যুগের মানুষ ছিল কারা? সে যুগের মানুষ ছিল ওই যে শ্রমিক আর কৃষক। তো সেই কৃষক শ্রমিকরাই কিন্তু এগুলো প্রথম ভেবেছে। ট্রেন, উড়োজাহাজ, যাহা কিছু দেখেন, এর ভাবনার সময়টা ছিল তখন পৃথিবীতে কোনো শিক্ষার কোনো প্রতিষ্ঠান ছিল না। ছিল হলো মানুষ, উৎপাদক শ্রেণী, কৃষক শ্রমিক, তারাই এটা। এবং দুনিয়াব্যাপী যে সমস্ত মহান মহান আবিষ্কার, এর পিছনে দুনিয়ার ওই সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এগুলো তৎকালের মানুষগুলা। এখন তৎকালের মানুষগুলোকে এই যুগের মানুষরা তো আমরা বলি আদিম বর্বর, আদিম মূর্খ, এগুলোই আমরা বলি। কিন্তু হার্ভার্ড ভার্সিটি বলেন, তারপরে মস্কো ভার্সিটি বলেন, ঢাকা ভার্সিটি বলেন,
এখান থেকে যারা পাশ করে বা স্কুল কলেজে যারা যায়, বই হাতে স্কুলে ব্যাগ নিয়ে যারা যায়, তাদেরকে আমরা শিক্ষিত বলি। যারা এখানে স্কুলে যাওয়ার রাস্তাটা চেনে নাই, বর্তমানে আছে যারা স্কুলে যাওয়ার কলেজে যাওয়ার যে কোন রাস্তা যেতে হয় তাও জানে না, কিন্তু তারা যে মূর্খ বোকা এটা কিন্তু ঠিক না। কেউ মূর্খ না। মূর্খ হলো ওই লোক যে মানুষকে মূর্খ ভাবে। প্রথম মূর্খ যে মানুষকে মূর্খ ভাবে, শেষ মূর্খ ওই একই ব্যক্তি। একই ব্যক্তি প্রথম সবাইকে মূর্খ ভাবে, শেষ ব্যক্তিও উনিই মূর্খ। জগতের কেউ মূর্খ নয়। আর কিছু শিক্ষিত লোকদের অপরাধ আমি খুব ছোট করে বলবো। এই যে বিষয়টা, এটা 1 মাস আলাপ করলেও এটা আলাপ শেষ করা যাবে না। কাজে ভিডিওর আলাপটা সেভাবে আমি সংক্ষেপ করব। মাদ্রাসার প্রিন্সিপাল, সম্ভবত কুমিল্লার ঘটনা, ওই মাদ্রাসার প্রিন্সিপাল তার এক ছাত্রীকে বারে বারে তার অফিসে ডেকে নিত। এরপর এক পর্যায়ে সে তাকে কুপরামর্শ দেয়। মেয়েটি রাজি না হলে মেয়েটির উপরে সে নানানভাবে টর্চার শুরু করে। মেয়েটি এটা থানায় মামলাও দিয়েছিল প্রিন্সিপালের নামে। মামলায় ওই প্রিন্সিপাল, ওই মাদ্রাসার প্রিন্সিপাল অ্যারেস্টও হয়েছিল, তার বিচারও হয়েছিল, তার ফাঁসির হুকুম হয়। মেয়েটির নাম ঠিক খেয়াল নাই। মেয়েটির গায়ে আগুন ধরিয়ে ওই তার সমর্থিত যে ছাত্রছাত্রী আছে তাদেরকে দিয়ে মেয়েটিকে কৌশলের ছাদে নিয়ে তার গায়ে বলে যে প্রিন্সিপালের মাননীয় ব্যক্তি, তার আত্মসম্মানের ব্যাপার, তুমি এই মামলাটা উঠে নাও। কিন্তু সে বলল আমার মৃত্যু হলেও আমি এই মামলা উঠাবো না। তখন তার গায়ে আগ কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল এবং মেয়েটি পুড়ে মারা গেছিল। অসংখ্য পত্রপত্রিকায় প্রকাশিত অসংখ্য মাদ্রাসার শিক্ষকদের যৌন কেলেঙ্কারি, মসজিদের ইমামের যৌন কেলেঙ্কারি, এবং জেল খাটছেও অনেক যৌন কেলেঙ্কারিতে জেল খাটছে। মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, এই যৌন কেলেঙ্কারিতে এখানে সবাই অভিযুক্ত হয়। এখন এরাই তো আমাদের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত লোক, তারা কিন্তু মানুষ। এক সরকারের সময় দেখা যায়, একটা সরকারের সময় দুর্নীতিবাজ, লুটার, এই সমস্ত অপরাধে তাদের জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়। ওই সরকারের পতন হয়ে গেলে অন্য সরকার এসে তাদেরকে ছেড়ে দেয় এবং দুর্ধর্ষ, লোমহর্ষক, সন্ত্রাসী, ডাকাত এবং স্মাগলার এবং মানুষের খুনি আসামি এদেরকে ধরা হয়েছে। তাদেরকে এসে আবার মুক্ত করে দেওয়া হয়েছে এবং সবাই তারা এখন মুক্ত। এখন এক সরকারের সময় দুর্নীতিবাজ আটক করে, দুর্নীতিবাদের বিচার হয়, ফাঁসি হয়, আর এক সরকার এসে আবার এগুলো ছেড়ে দেয়। এই যে কাণ্ড কারবার, এগুলো তো মানুষে করে। কোন মানুষে করে? শ্রমিক কৃষকরা। ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনা বা সমাজ দেখাশোনা করে হলো শিক্ষিত মানুষ। গরিবদের একটা অপরাধ আছে আবহমানকাল ধরে। গরিবরা চুরি করে, ডাকাতি করে, পকেট মারিং করে, এসব করে তারা তাদের সংসার, তাদের ছেলে মেয়ের ভরণ পোষণ, তাদের ছেলে মেয়ের জন্য চাল ডাল কেনা ইত্যাদি অভাবের পড়ে এই চুরি ডাকাতি গরিবরাই করে। বিপরীত যে সরকারি কর্মকর্তা, সকল ধরনের সরকারি কর্মকর্তা, দেশের সেরা আমলা, অফিসার, আমি নাম বলবো না, ক্রাইমের অপরাধের শাস্তি হয় নাই কিন্তু জেল হয়েছে এদেশের বহু মন্ত্রী, মিনিস্টার থেকে শুরু করে সর্বস্তরের সমাজপতিদের। তাদের কারো
কোনো কেউ যে জেল খাটছে, কারোর যে ফাঁসি হয়েছে, এই নজিরটা নাই। অর্থাৎ বাংলাদেশে ৭১-এর পরে আমি দেখি নাই কোনো বিচার হতে। লক্ষ লক্ষ কেস আছে, ধারাবাহিকভাবে আছে। যেমন আমি ওই যে কুমিল্লা মাদ্রাসার প্রিন্সিপালের কথা বললাম, তার ফাঁসির হুকুমে আছে। এখন তার কি ফাঁসি হয়েছে নাকি মুক্তি হয়েছে নাকি আদৌ আমরা জানি না। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, আজকে কোনো নামে কেস হলো, অ্যারেস্ট হলো, এই পর্যন্ত আমরা জানি, পেপারে আসলো অমুক গ্রেপ্তার হয়েছে। বছর যায়, যুগ যায়, ওইটা আর আমরা জানতে পারি না। আরেকটা দেখবেন মানুষই করে, কিছু মানুষ কুকুরের যন্ত্রণার থেকে, কুকুরের বিরক্ত থেকে কুকুরের গায়ে গরম পানি ছুঁড়ে মারে। আবার কখনো কুকুরকে গোল গোল রুটির ভিতরে সুই ঢুকিয়ে দিয়ে ওই কুকুরের সামনে রুটিটা খেতে দেয়। রুটিটার গলার কোনো এক জায়গায় যে সুইটা বেঁধে যায়। এমন অনেক ঘটনা আপনারা দেখেছেন পথে ঘাটে, কুকুরের ঘাড়ের উপরে, মাথার উপরে পচন ধরে আছে। অর্থাৎ কেউ না কেউ কুকুরের গায়ে, কুকুরের বিরক্তর জন্য কুকুরের গায়ে গরম পানি ছুঁড়ে মারছে। এগুলো মানুষে করে। আমি এমনই একটা ঘটনা প্রত্যক্ষদর্শী। একটা কুকুরকে রুটি খাইয়ে দিয়েছে, রুটির ভিতরে সুই ঢুকিয়ে দিয়েছে। কুকুরের অপরাধ, ও দোকানের সামনে থাকে, বিরক্ত করে। তারপরে ওই দোকানদার এই রুটির ভিতরে সুই ঢুকিয়ে ওই কুকুরটাকে খেতে দিয়েছে। ওই কুকুরটা ওখান থেকে দৌড়ে এসে, এটা আমার বাড়ির কাছের ঘটনা, বাড়ির উঠোনে এসে পড়ে যায়। ওইখানে ওই কুকুরটা একটানা 17 দিন পড়ে থাকে। 17 দিনে সবাই দেখে, আমিও ওখানে যখন দাঁড়িয়ে দেখি, কুকুরটা আমাদের দিকে চেয়ে থাকে আর গংড়ায় এবং মুখ দিয়ে লালা পড়তে থাকে। 17 দিন পরে কুকুরটা মারা যায়। এটা তো মানুষে করেছে। এখন দুনিয়ার এই সমস্ত ঘটনা যদি রিপোর্ট দিতে হয়, সারা পৃথিবীতে আমার পায়ে হেঁটে দেখে আসতে হবে মানুষের কি কার্যকলাপ, মানুষ কতদূর অপরাধ করতে পারে। জীবজন্তু, অন্য পশু পাখি এত অপরাধ করে না, দুনিয়া ব্যাপী মানুষ যে অপরাধগুলো করে। এখন মানুষ আর পশু, এর ভিতরে পার্থক্য করার বিষয়টা কে করবে? এবং এমনই একটা বিষয় যা মীমাংসা হতে পারে না। তবে মীমাংসার একটা কথা আমি আমার আলাপের শেষে বলবো। এতক্ষণ যেগুলো বললাম, এর ভিতরে কে মানুষ আর কে অমানুষ। অমানুষ বলতে অমানুষের কোনো সংজ্ঞা নাই। অমানুষ কি? এটা কি কালো, ধলা, না বাতাসে থাকে, না এটা ডানা আছে, না এটা পা আছে, মানে অমানুষ, মানুষ নয়। এখন এই অমানুষগুলা কেন সৃষ্টি হলো? মানুষ কেন সৃষ্টি হলো? আর অমানুষগুলো, মানুষের ভিতর থেকে অমানুষগুলো কেন বেরিয়ে এলো? এটা আমার যতদূর গবেষণা, যতদূর অনুসন্ধান করে দেখে এসেছি, সেখানে হচ্ছে কি, ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থা, ব্যক্তিগত মালিকানা ব্যবস্থা, যার ভিতরে রয়েছে পৃথিবীর সমস্ত মানুষের সহ সমস্ত ধরনের গণ্ডগোলটা, দ্বন্দ্বটা হলো এখানে। ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থা যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকেই মানুষের ভিতরে এই দ্বন্দ্ব সংঘাতগুলো সৃষ্টি হয়েছে এবং বেড়ে আজকে এমন পর্যায়ে গেছে যে কে শিক্ষিত মানুষ আর কে অশিক্ষিত মানুষ, কে মানুষ আর কে অমানুষ, এই বিচার করা খুবই কঠিন। তারপরেও আমি শুরু করেছিলাম মানুষ আর অমানুষ। এখন মানুষ তো মানুষ,
মানুষ কেমন করে হবে? অমানুষ আর মানুষ দুটেই মহিলাদের গর্ভে হয়। মানুষের গর্ভেই এই মানুষ সৃষ্টি হয়। সৃষ্টি হয়ে কেউ মানুষ হয় আর কেউ অমানুষ হয়। এখন মানুষের একটা মহিলার গর্ভ থেকে উদাহরণ দিলাম, কিন্তু সমাজ একটা গর্ব, সমাজের ব্যবস্থা একটা গর্ব। কাজী পুঁজিবাদী, ব্যক্তিগত মালিকানা, সাম্রাজ্যবাদী ব্যবস্থা, এসবের গর্ভে এই অমানুষ সৃষ্টি হয়। কথাটা আবার বলছি, ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থা, সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ব্যবস্থা, এর গর্ভে অমানুষ সৃষ্টি হয়। মানুষ সৃষ্টি হবে কোন ব্যবস্থায়? মানুষ সৃষ্টি হবে সাম্যবাদী ব্যবস্থায়। কমিউনিস্ট কথার অর্থই হলো সাম্যবাদ। কাজে সাম্যবাদী ব্যবস্থা শ্রেণীহীন মানুষ থাকে। সাম্যবাদী সমাজে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টির কোনো সুযোগ থাকে না। সাম্রাজ্যবাদী ব্যবস্থায় অপরাধ করার কোনো সুযোগ থাকে না। কাজেই সাম্যবাদী সমাজে একমাত্র এই সাম্যবাদীর সমাজের গর্ভেই মানুষ পয়দা হতে পারে, মানুষ সৃষ্টি হতে পারে। আদার কোনো পথ নাই। আমার জন্ম থেকে না, লক্ষ লক্ষ বছর ধরে বয়ে আসছে মানুষের ভিতরে বৈষম্য, মানুষের ভিতরে রেষারেষি, মানুষের ভিতরে হানাহানি, ধর্ষণ, মজুদ্দার ইত্যাদি। এবং গোটা পৃথিবী একটা শান্তিময় সুজলা সুফলা এই পৃথিবী আসছে মানুষ শান্তির জন্য। আপনি এখানে সুখ করতে আসছি, কিন্তু জীবনের যে যতটুক বাঁচে তার ভিতরে সে কতটা সুখ ভোগ করে আর কতটা দুঃখ ভোগ করে, এর সব কারণ রয়েছে মানুষ কর্তৃক তার ব্যবস্থাপনা। মানুষ যে ব্যবস্থা সৃষ্টি করবে সেই অবস্থার গর্ভে মানুষ জন্ম নেবে, এবং মানুষ সুখ হবে না দুঃখ হবে এটা তার সমাজ ব্যবস্থার ভেতরেই এর কারণটা নিহিত রয়েছে। তাই আমরা যতটা জানি, যতটা অনুসন্ধান করে দেখেছি, কমিউনিস্ট ব্যবস্থায় অর্থাৎ সাম্যবাদী সমাজতান্ত্রিক ব্যবস্থায় মানুষের ভিতরে এক মানুষ থাকে, সব মানুষ এক ভাই থাকে, সমস্ত মানুষ ভাই বোন এক থাকে। এখানে ব্যক্তিগত বলে কোনো জিনিস থাকে না, আমি বলে কোনো জিনিস থাকে না। সব আমার, সব আমরা, সব মানুষ ভাই। এই সাম্যবাদী কমিউনিস্ট ব্যবস্থায় মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে। তা না হলে আমরা যে কথাটা দিয়ে শুরু করছি, মানুষ আর অমানুষ, এখান থেকে সবাই গুছায় নেবেন, চিন্তা ভাবনাটা সবাই গুছায় নেবেন। আমার মানুষ অমানুষ উপর বিষয়ে যে কথাবার্তা বলছি তা এখানে সমাপ্ত, দ্বিতীয় পর্বের সমাপ্ত। থ্যাংক ইউ। আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে।